একটা আলোচনা, লেখককে প্রতিষ্ঠা দিতে কি পিছিয়ে পড়ছে বাণিজ্যিক পত্রিকা, এগিয়ে যাচ্ছে বিনে পয়সা সমাজ মাধ্যম, এটা আসলে একটা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। আসলে কথা বলা সঙ্গে ভাষা ও ভবিষ্যৎ, এটা যে আমাদের প্রস্তাব বা এরকম কিছু নয়। আমরা বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করে এরকম কতগুলো জিনিস তৈরি করেছি যেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেভাবে এই বিষয় নির্বাচন। এরপর যাদের ডাকছি তারা সব তো এখানেই কলকাতায় আশেপাশে বা কলকাতায় থাকেন। তারা এই মুদ্রিত বাণিজ্যিক পত্রিকায় মুদ্রিত গল্পের সাথে সমাজ মাধ্যমে গল্প যে লিখছেন এবং তারা পপুলার হয়ে যাচ্ছেন, নিশ্চয়ই এনারা বুঝেছেন। শৈলেন সরকার আমাদের এ বিষয়ে যতটা ছোট করে আর কি। আমাদের বিষয়টা যেভাবে নির্বাচন করা হয়েছে, অর্থাৎ বাণিজ্যিক পত্রিকা কি ব্যর্থ হচ্ছে লেখকদের প্রতিষ্ঠা দিতে, সেই জায়গায় সস্তা অনলাইনের ম্যাগাজিনগুলি বা জায়গা করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। এখন কথাটা হচ্ছে বাণিজ্যিক পত্রিকাগুলির কী দায় পড়েছে লেখকদের প্রতিষ্ঠা দেওয়ার জন্য? কেনই বা তারা লেখকদের প্রতিষ্ঠা দেবে? তাদের কি একটা ইন্টারেস্ট এটার ক্ষেত্রে? খবরের কাগজ যখন তৈরি হয়েছিল ধরুন অষ্টাদশ শতকে জার্মানিতে, তখন তো খবরের কাগজের দায় ছিল শুধুই খবর দেওয়া, লোকাল খবরের ঝগড়া মারামারি, এর কোথায় যুদ্ধ হচ্ছে এই সমস্ত, এর সঙ্গে যুক্ত হচ্ছিল কেচ্ছা কেলেঙ্কারি বড় ঘরের। এই বড় ঘরের কেচ্ছা কেলেঙ্কারির হাত ধরেই গল্পের আবির্ভাব। কারণ আমরা যেখানে ব্রডশিট যে কাগজটা দেখি খবরের কাগজ বলতে, তখন খবরের কাগজ কিন্তু এরকম ছিল না। এই লিফলেট টাইপের একটা বা দুটো পাতা প্রতিদিন বেরোবে এমনও ব্যাপার নয়, 7 দিন 10 দিন পরেও বেরোতে পারে এরকম। তখন ওই যে কেচ্ছা কেলেঙ্কারিটা পপুলার হওয়ার জন্য সেখানে ঢুকলো গল্প, এবং এই গল্প খুব পপুলার হলো। এবং তারপর যেটা হলো যে কিছুদিন পর পর মানুষ ওয়েট করতো মানে এই কাগজটার জন্য, কিন্তু কেন ওয়েট করবে? চালু হলো তখন তারা সমুদ্র যাত্রায় যাচ্ছে বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য বা আপনার উপনিবেশ তৈরি করার জন্য। ওই তারা এসে ডায়েরি লিখতো। আমরা পথের পাঁচালীতে দেখবো অপুর বাবা যে ম্যাগাজিনটা রাখতো, সেখানে বিলাত যাত্রী ডায়েরিতে অপু খুব মুগ্ধ হয়ে পড়তো এবং ওয়েট করতো। এই ওয়েট করাটাই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো কাগজগুলির ক্ষেত্রে। এইভাবে শুরু হলো ধারাবাহিক। এই ধারাবাহিক এই সমুদ্রযাত্রার পর আসলো ধারাবাহিক এমন লেখা যে এক একটা ইস্যুর পর এমন একটা ফিনিশিং থাকতো যে পাঠক ওয়েট করতো পরের লেখাটার জন্য। এখানে আলেকজান্ডার দুমা ফ্রান্সে বা বালজাক বা আমাদের দেখব এই ধরনের এই যে ফরাসি লেখকরা মাস্টার একদম হয়ে গেল এই ধারাবাহিক উপন্যাসের ক্ষেত্রে। বিশেষ করে বালজাক তো একদম খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, ধারাবাহিক উপন্যাসের ক্ষেত্রে। ওইদিকে রাশিয়াতে টলস্টয় কিংবা দস্তয়েভস্কি এরাও আসলো। এখন এরা যে আসলো ধারাবাহিক উপন্যাসের ক্ষেত্রে, এগুলি কিন্তু কাগজের স্বার্থে, কেননা কাগজ আকারে বড় হচ্ছে। 1830 সালে আমেরিকাতে হলো কি একটা নিয়ম করলো ওখানকার প্রকাশকরা হঠাৎ করে, যখন ওখানটাতে আপনার মিডিয়ার একটা রিভলিউশন তৈরি হয়ে গেল, ফ্রান্সে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রিভলিউশন তৈরি হয়ে গেল, প্রচুর কনজিউমার প্রোডাক্টে ভরে গেল, এবং তারা বিজ্ঞাপন দিতে চাইলো এই কাগজগুলিকে। এখন এই যে বিজ্ঞাপন কাগজগুলিকে দিতে চাইছে, কাগজের আকার বড় হচ্ছে, সেখানে ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছে, গল্প বেরোচ্ছে, তাহলে কাগজের মূল আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু উপন্যাস বা গল্প, নট খবর। এই কাগজ টানছে পাঠককে তার উপন্যাস এবং গল্পের জন্য সেই যুগে। এবং তখন এরা চাইলো, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলো, ওদের দেশের যারা একটা হাউসটার নামটা আমি জাস্ট মিস করছি, 1830 সাল ওরা করলে সব কাগজের দাম 1 পেনি করে দিল। মানে আমাদের এখানে যেরকম 4 টাকায় বর্তমান কাগজ পাওয়া যায়, বর্তমান কাগজ তৈরি করতে কত খরচ হয়, 52 তৈরি করতে অনেক খরচ হয়, আমরা প্রায় বিনা পয়সাতেই পাই কাগজগুলি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ওরা এত কম পয়সা করে দিল 1 পেনি, তাহলে পয়সাটা আসবে কোত্থেকে? পয়সাটা আসবে ওই যে এত কনজিউমারে ভরে গেছে মার্কেট, সেই মার্কেটের কনজিউমাররা বিজ্ঞাপন দিতে শুরু করলো। এবং আরেকটা কথা কি, যখন কাগজ শুরু হয়েছিল তখন খবরের সোর্স কী করে পাবে? তখন না আছে টেলিগ্রাফ, তারপরে অনেক পরে এসছে রেডিও, অনেক পরে এসছে টেলিভিশন, ইন্টারনেট, মানে এই যে খবরের জায়গাটা ছিল খুবই কম তখন। ওই জন্যে গল্প আর এই ধারাবাহিক উপন্যাস দিয়ে ভরাট করতে হচ্ছে জায়গাটা। এখন এই যে 1830 সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলতে গেলে অফিসিয়ালি এই বাণিজ্যিকীকরণ শুরু হলো খবরের কাগজগুলির মধ্যে। এই যে তারা
ইয়ে নিতে শুরু করলো, আপনারা নিশ্চয়ই অরসন ওয়েলসের সিটিজেন্স কেইন যে সিনেমাটা আমরা দেখেছি ওখানটাতে, যে এই যে মানে হাউসগুলির লর্ডরা কীভাবে একজন একজনের সাথে যুদ্ধ করছে। এখন এই যুদ্ধ করতে গিয়ে যেটা দাঁড়ালো যে বিজ্ঞাপনটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ, এবং বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আমরা গল্প চাইবো কি উপন্যাস চাইবো, চাইতেও পারি নাও চাইতে পারি, এরকম একটা ব্যাপার। এবং বিজ্ঞাপন এইরকম বিজ্ঞাপন দাদাদের ইচ্ছার উপর তখন গল্প বা উপন্যাস কার নেবো বা না নেবো তা ডিপেন্ড করতে শুরু করে দিল ওই সময়ই। এবং এর একটা মারাত্মক ধাক্কা আসলো, খুবই গুরুত্বপূর্ণ সেটাও, রাশিয়ান বিপ্লবের পর 1917-এ রাষ্ট্র বলতে গেলে স্যার পুরো লিটারেচারটাকে গ্রাস করলো। এবং ওই সময়ের আগে আমরা দস্তয়েভস্কি বা টলস্টয়কে পেয়েছি, যাদের কোনো সমস্যা ফেস করতে হয়নি, কিন্তু সমস্যা ফেস করতে হলো আমাদের আলেকজান্ডার সলজেনিসিন কিংবা বরিস পাস্টারনাক এদেরকে। কারণ আলেকজান্ডার সলজেনিসিনের যে ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান দেনিসোভিচ যে গল্পটা, এটার জন্য ওর সম্পাদককে আপনার নভি মির, তার সম্পাদককে প্রচুর লড়াই করতে হয়েছে। সে গিয়ে ক্রুশ্চভকে বুঝিয়েছে যে এটা স্ট্যালিন আমলের কিস্সা, সুতরাং এটা ছাপানো যায়, অনেক বুঝিয়ে এই গল্পটা ছাপিয়েছে। কিন্তু বরিস পাস্টারনাকের তো আমাদের এইখানে যেমন ধারাবাহিক এখন কি হয়েছে, এখন গোটা উপন্যাসটা একসঙ্গে নিয়ে নিচ্ছে আমাদের এখানে, কিন্তু কিছুদিন আগে তো তা ছিল না। সুনীল শীর্ষেন্দু বা এরা সবাই খেপে 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 লেখা দিত, তখনও খেপে খেপেই লেখা দিত। কারণ খেপে খেপে লেখা দেওয়ার যে রিস্ক, একটা প্রচণ্ড ঝুঁকি তৈরি হচ্ছিল। সেটা হচ্ছে পরের ক্ষেপে যে কী আসবে, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে কোথায়, কিংবা যারা বিজ্ঞাপনদাতা তাদের বিরুদ্ধে চলে যাবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্যই কিন্তু এই যে বরিস আপনার 1956 কি 60 ওই সময়টাতে বরিস পাস্টারনাক বা সলজেনিসিনের সময় একটা বিরাট ধাক্কা খেলো, খুব গুরুত্বপূর্ণ। এটা 1830 সালের মতনই। এই গুরুত্বপূর্ণ ধাক্কাটা হচ্ছে যে আমরা যে ধারাবাহিক নেব, সেই ধারাবাহিকটা আমরা একবারে নেব, আর আমরা ধাপে ধাপে নেব না, কারণ ধাপে ধাপে নেওয়ার মধ্যে রিস্ক থেকে যাচ্ছে। সুতরাং পাস্টারনাক বা সলজেনিসিনকে তার উপন্যাস কিন্তু রাশিয়া থেকে বের করতে পারলো না। একজনকে চলে যেত ইটালিতে ছাপার জন্য, আর একজনকে প্যারিসে, ওরা রাশিয়ানেই করলো। এবার লিফলেটের আকারে বা প্রিন্টেড পেজের আকারে ওটা গোপনে রাশিয়ার মধ্যে ঢোকাতে শুরু করলো। এখন এই একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে রিস্ক, আমি ধারাবাহিক উপন্যাসের ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যাচ্ছে। যখন মানে আমাকে তাহলে আমাদের এখানে এই যে এখন একটা রেওয়াজ শুরু হয়েছে যে আপনার একবারে গোটা উপন্যাস নেওয়া। আর তাছাড়া আরেকটা কথা কি, আমাদের এখানে পাঠকটাও ক্রমশ আস্তে 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 আস্তে, কারণ অনেক অল্টারনেট রয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্ম রয়ে গেছে, বা ইউটিউব রয়ে গেছে, বা প্রচুর আলাদা প্ল্যাটফর্ম রয়ে গেছে। সেখানে এখন পাঠকরা ওইখানে চলে গেছে, ইউটিউবে চলে গেছে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে চলে গেছে। আমরা ওটিটি প্ল্যাটফর্মে একবার বসে পরপর সিরিজগুলি দেখে যাচ্ছে, কিন্তু সেই পাঠক খবরের কাগজ হাত দিয়ে আর সেই উপন্যাস বা সাহিত্য পড়তে পারছে না, মানে আর চাইছে না। ধীরে ধীরে আমাদের বাংলায় পাঠক সরে গেছে আমাদের কাছ থেকে। এখন আর একটা যে আমি ঝুঁকির কথাটা কেন বললাম, ঝুঁকির কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখব সার্ভেন্টিস থেকে শুরু করে জেমস জয়েস বা কাফকা কি সার্ত্রে, এরা প্রত্যেকে কিন্তু মানে এস্টাবলিশমেন্টকে ধাক্কা দিয়েছে, এবং এস্টাবলিশমেন্টকে আঘাত করেই কিন্তু ওরা এত বড় লেখক হয়েছে। নতুবা কিছুতেই আমরা এতদিন পরেও ওদেরকে মনে রাখতাম না। কিন্তু আমাদের এখানে এস্টাবলিশমেন্টকে ধাক্কা দেবে এরকম লেখক অবশ্য নেই আমাদের এখানে। আর ওই ঝুঁকিতেই এখন ওই একবারে লেখা নেয়, কারণ একবার লেখাটা সে পড়ে নিতে পারছে। আর এই যে এই ঝুঁকিহীন লেখার জন্য আমাদের এখানে দেখবেন টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। আমি বিগত বেশ অনেকগুলি বছর ধরে দেখছি জীবনীমূলক সাহিত্য, মানে যে উপন্যাসগুলি বেশিরভাগই অমুক কবির জীবনী, অমুক লেখকের জীবনী, অমুক রাজার জীবনী, অমুক মির্জাফরের ছেলে মিরনকে নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে কিনা খোঁজ নিচ্ছে, যদি না লেখা হয়ে থাকে সে লিখবে। এই যে একটা রিস্কলেস একটা লেখার প্রবণতা চলে এসছে, এইগুলি হয়েছে আমাদের এই কাগজগুলির জন্য। এই কাগজগুলি আর ঝুঁকি নিতে চাইছে না, কারণ শুধু রাষ্ট্র নয়, বিজ্ঞাপনদাতারা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন কোনো লেখা ছাপবেই না যে বিজ্ঞাপনদাতারা অখুশি হতে পারে। তাহলে একদিকে বিজ্ঞাপনদাতা, একদিকে রাষ্ট্র, এদের জন্য সে কোনো ঝুঁকিপূর্ণ লেখা নেবেই না। আর ঝুঁকিপূর্ণ লেখাটা এখন নতুন লেখক নিতে গেলে তাকে তো সে তো ঝুঁকিপূর্ণ লেখা লিখতে পারে, নতুন লেখক, কিন্তু নতুন লেখক আমরা কাকে নেব? এখানেও এখন কিন্তু সম্পাদকের রোল প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আগে যে সম্পাদক ছিল তিনি একটা সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন, তিনি তার পছন্দ মতন মানে যারা লেখা লিখছে নতুন তাদের লেখা তিনি নিতে পারতেন। কিন্তু এখন এটা ডিপেন্ড করছে এজেন্সির ওপরে, অর্থাৎ যে নতুন লেখকের লেখা আমরা নেব দেখতে হবে তার কত ফলোয়ার্স রয়ে গেছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এখন।
মানে সম্পাদকদের কার্যত সেই সাগরময় ঘোষ থাকলে কি হতো কে জানে এখন, বা বিমল কর বা রমাপদ চৌধুরী ওরা থাকলে আমি জানি না কী হতো, কিন্তু খুবই করুণ অবস্থা হয়ে গেছে এখন। এইরকম জায়গায় আমরা চলে এসেছি। সুতরাং দেখুন, যে লেখায় কোনো অভিনবত্ব নেই সেই লেখা পাঠক পড়বে কেন? পাঠক বিভিন্নভাবে সরে গেছে। একদিকে তো হয়েছে মানে দেশ ভাগের ফলে আমাদের মধ্যবিত্তের সংকটও তৈরি হয়েছে, মধ্যবিত্ত উবে যায়নি, আছে, কিন্তু আগে যে অঢেল সময় ছিল শহুরে মানে আপনার শ্রেণীর, সে অঢেল সময় এখন আর নেই। সুতরাং বড় উপন্যাস পড়ার যুগ এমনিতেই পার হয়ে গেছে। এমনকি মানে আর যে উপন্যাস তারা পড়বে, ধরুন শিক্ষিত ছেলেমেয়েরা যারা এখন পড়ে, তারা মার্গারেট অ্যাটউড কিংবা মুরাকামির লেখা তারা পড়ে। তারা কি করতে বাংলা লেখা পড়বে বলুন? মার্গারেট অ্যাটউডের আপনার বা ওই যে হ্যান্ডমেড স্টোরি, কি সাংঘাতিক আপনি গল্পটা চিন্তা করুন। যে সমস্ত গল্প ওইখানে লেখা হচ্ছে, আমরা তো এখানে কল্পনাই করতে পারি না যে এইভাবে রাষ্ট্রকে আমরা আঘাত করব বা আমাদের এস্টাবলিশমেন্টকে আমরা আঘাত করব। রাষ্ট্র বা এস্টাবলিশমেন্টকে আঘাত না করলে নতুন কিছু সৃষ্টি হতে পারে না, অসম্ভব ব্যাপার। আমাদের এখন একটা ম্যারমেরে ধরনের একটা লেখা, খুব রিস্কলেস লেখা, যে লেখক লিখবে সেও চিন্তা করে আনন্দবাজার কীরকম লেখা ছাপবে। মানে হাউস বলতে দেখেন আনন্দবাজার হাউস, এখন সেভাবে একটু সেক্স, একটু প্রেম, একটু সিনেমাটিক ব্যাপার থাকবে, যাতে এটা সিনেমা হয়, এরকম লেখা, অতীব ম্যারমেরে লেখা, যার ফলে শিক্ষিত পাঠক আর বাংলা উপন্যাস পড়েই না, বাংলা সাহিত্যকেও তারা সাহিত্য বলে মনে করে না, এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। তাহলে কারা পড়ে? খুবই সাধারণ এক শ্রেণীর পাঠক, তারা এখন বাংলা লেখা, বাংলা মানে সাহিত্যের পাঠক, যেখানটাতে নতুন কিছুই নেই, মানে নতুন কিছু দেওয়ার ক্ষমতাই নেই এই লেখকের। তা এই লেখকদের ধ্বংস হওয়ার আরও একটা অসুবিধা হচ্ছে, একই লেখক, তাকে বলা হচ্ছে তুমি একটা অ্যাডভেঞ্চারের গল্প লিখে দাও 1 মাসের মধ্যে, একটা ভূতের গল্প লিখে দাও, একটা হাসির গল্প লিখে দাও। তার মানে লেখকের নিজস্ব যে একটা স্বকীয়তা, সেটা তো নেই একদম। সে নিজের মতন করে লেখার তার কোনো সুযোগই নেই, হয়ে গেছে আমার বলার। তাহলে যে কারণে দেখবেন এখন মানে ওই পডকাস্ট কিংবা আপনার ওই ইন্টারনেটের মাধ্যম বা ফেসবুক, এইগুলি এখন অবশ্যই গুরুত্বপূর্ণ, সস্তা বা বিনা পয়সার মাধ্যম বলে নয়, এগুলি হচ্ছে ভবিষ্যতের মাধ্যম, যেখানে একজন লেখক তার স্বাধীনভাবে তার বিকাশ ঘটাতে পারবে। সুতরাং বাণিজ্যিক পত্রিকার মাধ্যমে সে কখনোই বাণিজ্যিক বিকাশ ঘটাতে পারবে না। অরিজিৎ সিং যেমন রিটায়ার করেছে, তার রিটায়ারমেন্ট নিয়ে দেখবেন আপনি পঙ্কজ ত্রিপাঠী একটা চমৎকার কথা বলেছে, যে একজন শিল্পী, আমরা তো শিল্পী, একজন শিল্পী কখনো একটা কোম্পানির দেশটার প্রোডাক্টের মতন একই রকম প্রোডাক্ট তৈরি করতে পারে না অর্ডার মাফিক। অর্থাৎ একজন লেখক, সৎ লেখক, সে কি একটা বাণিজ্যিক ব্যাপার, আজকে একটা ভূতের গল্প লিখে দাও, কালকে একটা অ্যাডভেঞ্চার লিখে দাও, পরশু একটা কিশোরী উপন্যাস লিখে দাও, এটা সম্ভব নয়, সে করবেও না কখনো। এবং এই জন্যই বাংলা সাহিত্যের তো হাল খুবই খারাপ হয়ে গেছে এই ব্যবসায়িক বাণিজ্যের উপর নির্ভর করে। সুতরাং যে নতুন যেটা আসছে সেটা খুবই চমৎকার জিনিস, অর্থাৎ এই অনলাইন বা ওয়েবজিন, এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেমন লেখক নিজের স্বাধীনতা বা স্বকীয়তাটা বজায় রাখতে পারবে। আর একটা হচ্ছে যেমন অমিতাভ ঘোষ তার প্রথম উপন্যাস থেকে সে কিন্তু কি বই আকারে বের করছে। এই যে বই আকারে অমিতাভ ঘোষের মানে ফার্স্ট উপন্যাসটা দ্য সার্কেল অফ রিজনিং মনে হয়, সেটা তো বই আকারে বের করছে। এবং তারপর সে কোনোদিনই কোনো খবরের কাগজে সে লিখেছে, কলাম লিখেছে, সে নিউ ইয়র্ক টাইমস বা আপনার সেতে আপনার গার্ডিয়ানে সে কলাম লিখেছে, কিন্তু গল্প উপন্যাস কিন্তু কোনোদিন খবরের কাগজে লেখেনি, সরাসরি বই। এখন সরাসরি বইয়ের ক্ষেত্রেও আমাদের আরেকটা দুর্বলতা আছে, আমাদের প্রকাশনা সংস্থাগুলি খুবই অ্যামেচার, মানে ভীষণ অ্যামেচার, মিনিমাম কোনো প্রফেশনালিজম নেই তাদের, সেখানেও একটা সংকট রয়ে গেছে, তারা দিচ্ছে আমাদের। ঠিক আছে, নমস্কার, আমি এখানে ছিল। না মানে শৈলেন্দার কথা শুনতে শুনতে শৈলেন্দার কাছে অনেক কিছু জানা যায়, মানে বিদেশি সাহিত্য, অন্যান্য ব্যাপার, ওনারা প্রচুর পড়াশুনো, কিন্তু ও দুখানা গণ্ডগোল শৈলেন্দা করেছেন। আমরা কিন্তু ওয়েবজিন বা ওয়েব ম্যাগাজিন এইসব নিয়ে কিন্তু বলিনি, আমরা বলেছি যে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা লেখক, যে লেখক দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় বিনা পয়সায় লিখে গেছেন, হ্যাঁ, এবং তার ফলোয়ার তৈরি করেছেন, সেই ফলোয়ার তৈরি করার পর তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন, ওই নিজেকে তুলে আনার জন্য উনি গান গেয়েছেন, উনি ডিজাইন গেঞ্জি পরেছেন, অনেক কিছু করেছেন। এরপর সেই লেখককে কিন্তু আমাদের বাণিজ্যিক পত্রিকা তাকে নিয়ে আসছে, যে তার তো এত ফলোয়ার,
আরে বাবা, ফলোয়ার 10,000 হলে কী হবে, 1,000 তো কিনবে বই, একে লেখক করে দাও। আমাদের আলোচনা সেটা নিয়ে, এ কি সত্যিই লেখক? লেখক বা সাহিত্য বলতে যা বোঝায়, এরা কি সত্যিই তাই? আমি তো নিজেও পড়েছি, দেখেছি এদের নানান কীর্তি। একজন কদিন আগে এরকম ফেসবুক থেকে উঠে আসা বা হাওয়া দিয়ে তোলা একজন লেখক সেদিন বললেন, তিনি সই করতে করতে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। হঠাৎ দেখেন যে তাকে একজন রবীন্দ্রনাথের গীতবিতান, তাহলে কি, যাই হোক, ওটাই দিয়ে বলেছিল, দিয়ে সই করতে দিয়েছে। হ্যাঁ, এটা পুরো মিথ্যে কথা। মানে বাঙালি এত বোকা নয়, হ্যাঁ, কিন্তু একটা গিমিক তোলার জন্যে উনি কথাটা লিখে দিলেন। এবং তাদের এরকম, আবার এরকম লোকজনগুলো, মানে লেখকগুলো দুজন হয় এরকম, একজন একদিক দিয়ে নানা রকম বলছে আর একজন আর একদিক দিয়ে, এবার দুজনে খুব ঝগড়া করে। আর যারা রেগুলার ফেসবুক দেখে, যাদের প্রচুর পয়সা, হ্যাঁ, যাদের সংসার নিয়ে অতটা ভাবতে হয় না, তারা ওইগুলো দেখে খুব মজা পায় এবং আমাকে ওস্কায় বাজারে, হ্যাঁ তুই কিছু করিস না, ওরা দেখ এই করছে এরকম করলে হবে। তো তাদের নিয়ে আমার কথা।